আজকে আমাদের সামনেই তার ছবি রয়েছে। তার নাম আমরা ভারতবাসী হিসাবে সবাই জানি, বিরসা মুন্ডা, যার আজকে 150 বছর পূর্ণ হলো, মানে 151তম জন্মদিন। 1875 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্মস্থানটা হচ্ছে উলিহাটু, যেটা রাঁচি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এখনকার। তখন বাংলা রেসিডেন্সির মধ্যে ছিল, এখন সেটা আমাদের ঝাড়খণ্ডের মধ্যে পড়েছে, কুন্তি ডিস্ট্রিক্টের মধ্যে। সেই সময় সেটা অবিভক্ত ভারত বা পরাধীন ভারত ছিল, সেই সময় সেটা ছিল বেঙ্গল রেসিডেন্সির মধ্যে। তো সেখানে তার জন্ম, তার পড়াশোনা, ছোটোবেলার পড়াশোনা রাঁচির কাছেই সালগা অঞ্চলে, এবং পরবর্তীকালে তার যিনি মানে মেইন আদর্শ, তার যে আদর্শ, যে মোটিভেশন, সেটার তৈরির পিছনে একজন শিক্ষকের বিশাল অবদান ছিল। আপনারা যদি ইতিহাসের পাতায় দেখেন, সেই শিক্ষক মশাইয়ের নাম পাবেন। তার নাম হচ্ছে জয়পাল নাগ। তার আদর্শেই অনুপ্রাণিত হয়ে তিনি ভবিষ্যতে মানে পরবর্তীকালে জার্মান মিশনারি স্কুলে ভর্তি হয়েছিলেন। এবার সময়টা একটু ভাবুন, তার জন্ম 1875, মাত্র 24 বছর বয়সে অকালে এই মহান প্রাণ শেষ হয়ে গেছিল। 24 বছর 5-6 মাস মাত্র ওনার আয়ু ছিল। তো এইটুকু টাইমের মধ্যে তিনি আমাদের কি শিক্ষা দিয়ে গেছিলেন, আমি ছোট্ট 2-1 কথায় বলবো। আমি ইতিহাসবিদ নই, কিন্তু এইটুকু আমাদের সবার, ভারতবাসী হিসাবে অন্তত জানা উচিত। তার গুরুত্বটা আমাদের ইতিহাসে বা আমাদের এই পরবর্তী যে ইতিহাস তারপরে লেখা হয়েছে, তারপরেও আমরা 150 বছর পেরিয়ে গেছি, তাহলে সেই যে মাইন্ড সেট আপ, সেটা তৈরি করেছিলেন এই মহান ব্যক্তি। কি মাইন্ড সেট আপ, একটু ভাবুন সময়টার কথা। 1857 সালে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ভারতের শাসনভার চলে গেল সরাসরি রানী ভিক্টোরিয়ার কাছে, মানে ইংল্যান্ডের রাজতন্ত্র সরাসরি ভারতবর্ষকে দখল করলো। তখন কোনো পার্টিকুলার কোনো প্রাইভেট কোম্পানি নয়, সরাসরি রাজার মাধ্যমে এখানে যারা ভাইসরয়, তৎকালীন ভাষায় বড়লাট, মেজলাট, ছোটলাট হতেন, তারা এখান থেকে সম্পদ নিষ্কাশন করতেন এবং সেটা ইংল্যান্ডে যেত। এটা ছিল একরকম ঔপনিবেশিকতা, অর্থাৎ আমরা কিভাবে এখান থেকে ধনরত্ন, সামাজিক মানবিক সম্পদ লুট করে নিয়ে যাব, এটাই ছিল পলিসি। এবং এই পলিসি 1947 অবধি ক্রমশ বেড়েছে তার প্রকোপ, অত্যাচার। এই 1857 সালের পর থেকে যখন ইংল্যান্ডের রানী সরাসরি ভারতের রানী হলেন আর কি, সেই হিসাবে দেখতে গেলে, তারপর থেকেই অত্যাচারের মাত্রা বাড়তে শুরু করে। ঠিক এই সন্ধিক্ষণে বা বলবো এই চরম সময়ে এই মহাপুরুষের জন্ম হলো 1875 সালে। তখন ইংল্যান্ডের একটাই নীতি ছিল, যেভাবে হোক ভারতের যে সম্পদ, শুধু অর্থ নয়, শুধু ধনরত্ন নয়, এই যে আমাদের যে শ্রমিক শ্রেণী, এদেরকেও শোষণ করা। এর মধ্যে অনেক জিনিস আপনারাও জানেন, নীল বিদ্রোহ হয়েছে, অনেক কিছু হয়েছে। শুরুটা কিন্তু এখান থেকে, মানে এই যে প্রতিবাদের শুরুটা এখান থেকে মেইন হয়েছে, সংগঠিত প্রতিবাদ। আমরা নীল চাষিদের যে প্রতিবাদ দেখেছি, সেটা সেইভাবে সংগঠিত হয়নি। কোনো একজন জনপ্রতিনিধি কোনো একটা পার্টিকুলার জায়গায় আন্দোলন করেছেন, সেটা ইংল্যান্ডে মানে ব্রিটিশরা চট করে ছত্রভঙ্গ করে দিয়েছে। কিন্তু এই আন্দোলন কিন্তু চট করে ছত্রভঙ্গ হয়নি। এই অত্যাচারের মূল যে ব্যাখ্যা, যেটা বিরসা মুন্ডা তিনি ওই আমাদের জার্মান মিশনারি স্কুলে পড়ার সময় খুব ভালো করে যেটার সম্পর্কে জেনেছিলেন, বুঝেছিলেন, একটা জিনিস সম্বন্ধে যতক্ষণ না আপনি বুঝছেন, নিজে বুঝছেন, সেই আন্দোলন দাঁড়াতে পারে না। তাহলে উনি কি বুঝেছিলেন, ইংল্যান্ডের মানুষ কিভাবে আমাদেরকে শোষণ করছে। এই শোষণ ওনার মূলত হয়েছিল যে আন্দোলনটার ওপর, যে আইনটার ওপর হয়েছিল, সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1988। 1988 সালে একটা আইন বেসছিল ভারতবর্ষে। সেই আইনটা কী ছিল? ফরেস্ট অ্যাক্ট, যেটা নিয়ে আমরা হামেশাই এখন কথা বলি। এই ফরেস্ট অ্যাক্ট ভারত সরকার, তৎকালীন ইংল্যান্ডের রানীর নেতৃত্বাধীন ভারত সরকার এই আইনটা চালু করেছিলেন 1888 সালে। এই ফরেস্ট অ্যাক্টে কি বলা হয়েছিল? বলা হয়েছিল জঙ্গলের অধিকার মূলত আদিবাসী মানুষেরই থাকে, চিরকাল সেটাই ছিল। সেই জঙ্গলের অধিকারকে হরণ করা হয়েছিল। হরণ করে সমাজের তথাকথিত উচ্চবিত্ত কিংবা শ্বেতাঙ্গদের হাতে সেটা দেওয়া হয়েছিল, মানে যারা ইংরেজ। এবং সেই জঙ্গল থেকে যে প্রপার্টি হতো, সেই প্রপার্টি ডাইরেক্টলি, সে দামি কাঠ হতে পারে, আরও বহু জঙ্গলের প্রোডাক্ট আছে, সেইগুলোকে রপ্তানি করা হতো।
তো এই হলো, এবং তার নেগেটিভ পয়েন্টটা কি হলো, আমাদের যারা ট্রাইবাল মানুষরা ছিলেন স্বভাবতই তারা গরিব, ম্যাক্সিমামই তাদের মধ্যে সেভাবে শিক্ষিতও ছিলেন না, তো তাদেরকে ডিপ্রাইভ করা হতো, শোষণ করা হতো। জঙ্গলের তাদের একমাত্র বাঁচার জায়গা ছিল জঙ্গল, সেই একমাত্র বাঁচার জায়গা থেকে তাদেরকে ধীরে ধীরে ইংরেজরা সরিয়ে দিতে শুরু করলো। এইটা শুরু হলো ওই 1888 সালের আইনের মাধ্যমে। আমাদের এখন যাদের গুগল আছে এই আইনটা দেখতে পারেন, ইন্ডিয়ান চার্টার অ্যাক্ট 1888। 1888 সালের পরে, এবং এই আইনের একটা নেগেটিভ দিক ছিল, যথেচ্ছ পরিমাণে বিনা কারণ দর্শিয়ে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা যেতে পারত, তাকে জেলে পুরে দেওয়া যেতে পারত, ইভেন ফাঁসি পর্যন্ত দেওয়া যেতে পারত। এই আইনের এগুলো ছিল, এটাকে একটা কালা কানুন বলা হতো সেই যুগে। এই আইনটার বিরুদ্ধেই মূলত আমাদের এই বিরসা মুন্ডা তিনি গর্জে উঠেছিলেন। তিনি একত্রিত করেছিলেন মূলত আদিবাসী সমাজের ভাই বোনকে, কারণ তাদের বাঁচার মূল জায়গা ছিল জঙ্গল। জঙ্গলে যদি চলে যায় তাহলে তাদের সত্যিকারের বাঁচা খুব মুশকিল ছিল, কারণ তখন দেশে গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হয়নি, রাজতন্ত্র দেশে চলছে। তো উনি একটা খুব ওনার যে বিখ্যাত সংলাপ, সেটা অ্যাকচুয়ালি ওনার যে ভাষা, সে ভাষায় বলেছিলেন। আমি সেই ভাষাটা জানি না, তার জন্য সেই সংলাপটা অ্যাকচুয়ালি ওই ভাষায় বলতে গেলে যদি ত্রুটি হয়, সেই জন্য আমি সেই ভাষাটা ব্যবহার না করে ওটার ইংরাজি তর্জমা আছে, মানে ইংরাজিতে পরবর্তীকালে যারা গবেষণা করেছেন ওই ওনার বক্তব্যটাকেই ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। তা আমি ইংলিশটা বলছি। ওনার যে বিখ্যাত বক্তব্য ছিল, যেটা দিয়ে উনি সব মানুষকে এক করেছিলেন 1888 থেকে 1900, এই 12 বছর যে লাগাতার সংগ্রাম চলেছিল, তাতে উনি বলেছিলেন, লেট দ্য কিংডম অফ কুইন বি এন্ডেড অ্যান্ড আওয়ার কিংডম বি এস্টাবলিশড। এটা উনি ওনার ভাষায় বলেছিলেন, আমি এটাকে ইংরাজি করে নিলাম। অর্থাৎ ইংল্যান্ডের রানীর শাসন বন্ধ হোক আর ভারতবর্ষে আমাদের শাসন চালু হোক, এই ছিল তার মূল মন্ত্র, এইটাই তার মেইন ডায়ালগ, এবং এইটার মাধ্যমেই তিনি যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন। এই যে তীর ধনুক হাতের ছবিটা দেখি, এটা হচ্ছে এই আন্দোলন ইংল্যান্ডের বিরুদ্ধে, ইংরেজের রানীর বিরুদ্ধে। এরকম বহুবার তিনি ধরা পড়েছেন, কখনো 1 বছর, কখনো 6 মাস তার জেল হয়েছে। শেষ পর্যন্ত এই কালা কানুনের প্রকোপে পড়ে লাস্ট পর্যন্ত তাকে ধরা হয়, যেটা শেষ, তার জীবনের শেষ প্রান্তে, মাত্র 24 বছর তখন বয়স, একজন একদম যুবক তরতাজা একজন মানুষ তিনি তখন এখনকার বিহারের চক্রধরপুর, তখন ঝাড়খণ্ডের জন্ম হয়নি, ওই জন্য আমি বিহার বলেই বলছি, চক্রধরপুর এখনকার যে জায়গাটা, সেখানের জামকোপাই জঙ্গলে রাতটা ছিল 2রা ফেব্রুয়ারি 1900 সালের 2রা ফেব্রুয়ারি। উনি ওনার সংগঠন, মানে ওনার যে টিম, সেই 100-150 জনকে নিয়ে গোপন বৈঠক করছিলেন। তো সেই জঙ্গলের মধ্যে থেকে অবশেষে যেভাবে ইংরেজরা বহু আন্দোলনকে ব্যর্থ করেছে, কোনোভাবে চক্রান্তকারীর মাধ্যমে খবর পেয়ে ওই জঙ্গলটা তারা ঘিরে ফেলেন। দিনটা ছিল 2রা ফেব্রুয়ারি 1900 সাল, এবং সেই জঙ্গলের মধ্যে থেকে এই বিরসা মুন্ডা এবং তার প্রায় 100 জন সহযোগীকে ইংরেজরা গ্রেপ্তার করে এবং রাঁচির জেলে নিয়ে আসে। শুরু হয় বিচার। 3 মাসের সেই বিচারের প্রহসনের পরে আমাদের বিরসা মুন্ডা সহ 3 জনের ফাঁসির আদেশ হয়। 12 জনের দ্বীপান্তর মানে বুঝতেই পাচ্ছেন কোথায় বলা হচ্ছে, আন্দামান। 12 জনের আন্দামানের শাস্তি হয়, এবং 76 জনকে 14 বছরের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এবং তিনি আর জেল থেকে এর আগে 2বার বেরোতে পারলেও এইবার আর বেরোতে পারেননি। তার ফাঁসির আদেশ হয়েছিল, ফাঁসির দিন ঠিক হয়েছিল 10ই জুন 1900 সালে। ঠিক তার আগের দিন খাদ্যে বিষক্রিয়ায় রাঁচি সেন্ট্রাল জেলে তার মৃত্যু হয়। কিন্তু এইখানে যে কথাটা বলার, এই যে চোখে চোখ রেখে আন্দোলন, জঙ্গলের অধিকার রক্ষার যে আন্দোলন থেকে তিনি আন্দোলনটা শুরু করেছিলেন, ঠিক ওই সমসাময়িক যুগটা যদি দেখেন, আমি কেন বলছি ইতিহাসের সঙ্গে বিরসা মুন্ডা ভারতের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক ওই সময় ভারতবর্ষে প্রথম রাজনৈতিক দল হিসাবে কংগ্রেস আত্মপ্রকাশ করলো। তার আগে ভারতবর্ষে সেই অর্থে কোনো রাজনৈতিক দল ছিল না। ঠিক ওই সময় যখন কালা কানুন হলো, যখন বিরসা মুন্ডা আন্দোলনে নামলেন, ঠিক সেই সময় ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের প্রথম রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করলো। এবং এই কংগ্রেসের যে চরমপন্থী আন্দোলনগুলো আমরা পরবর্তীকালে দেখেছি, বিভিন্ন বিপ্লবী বিভিন্ন জায়গায় বোমা মেরেছেন, বহু সশস্ত্র আন্দোলন হয়েছে, তার
যে স্টার্ট সেটা শুরু হয়েছিল এই বিরসা মুন্ডার আন্দোলন থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধেও হতদরিদ্র মানুষ যে চোখে চোখ রেখে কথা বলতে পারে, নিজের অধিকার নিয়ে বলতে পারে, এই আত্মবিশ্বাস দেখিয়েছিলেন এই ব্যক্তি, যার জন্য ভারতের ইতিহাস যতদিন থাকবে এনার মানে এই অবদান আমরা কেউ কোনো দিন ভুলতে পারবো না। এবং তার একটা ইম্প্যাক্ট ছিল, ইমিডিয়েট ইম্প্যাক্টও একটা ছিল। এই মহাপুরুষ তাকে তিনি যদি বিষক্রিয়া না মরতেন তাকে ফাঁসিয়ে দিত ইংল্যান্ড, সেটা অবশ্যম্ভাবী ছিল। তার বাকি যে 2-3 জন মুন্ডা সৈনিক ছিলেন তাদেরকে নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়া হয়েছিল তার পরের দিন, ওনার মৃত্যুর পরের দিন 10ই জুনে। কিন্তু যেটা ইম্প্যাক্ট সেটা কী ছিল, 1908 সালে সেই ইম্প্যাক্টটা আমরা জানতে পেরেছি। 1908 সালে একটা আইন বেরোয়, সেই ইংল্যান্ডের রানীর হাত দিয়েই বেরোয়। সেটার নাম ছিল ছোটনাগপুর টেন্যান্সি অ্যাক্ট, যেহেতু ছোটনাগপুর মালভূমির অংশ হয়েছিল এটা, যেটার শর্ট নাম বলা হয় সিএনটি। ভারতবর্ষের স্বাধীনতার আগের ইতিহাস যারা পড়েন, পড়াশোনা করেন, তাদের কাছে এটা খুব প্রিয়, জনপ্রিয় আইন। ভারতবাসী হিসাবে প্রথম জয় এই আইনটার মাধ্যমে হয়েছিল। এই আইনে বলা হয়েছিল, যেটা এখন ভূমি সংস্কার দপ্তরের 14C-তে বলা হয়, যে আদিবাসী জমি নন আদিবাসীকে কখনোই হস্তান্তর করা যায় না বা সেটা অবৈধ। এই আইনটাই চালু হয়েছিল এই ছোটনাগপুর টেন্যান্সি অ্যাক্টের মাধ্যমে 1908 সালে। সেটা আজকে 2025-এও আছে সেই আইনটা। তো এটাই ছিল এই মহাপুরুষের প্রথম সাকসেস। এবং এরপরে তো পরবর্তীকালে আমরা 1900 থেকে 1947-এ বহু স্বাধীনতা আন্দোলনের ইতিহাস দেখেছি। কিন্তু এই স্টার্টিং, ইট ইজ নট ইজি। কারণ যে স্টার্ট করে তার সামনে কোনো অনুপ্রেরণা থাকে না, তাকেই নিজেকে নিজের ইতিহাস লিখতে হয়। পরের জন তো তাকে কপি করতে পারছে, কিন্তু প্রথম জনের হাতে কেউ থাকে না। সুতরাং এই বিখ্যাত দিনে এই মহাপুরুষের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার।